আজকে আমরা দেখব আরএনএ সেকেন্ডারি স্ট্রাকচার বা প্রোটিন সেকেন্ডারি স্ট্রাকচার কিভাবে প্রেডিক্ট করা যায়। তো আমরা জানি যে আরএনএতে একটা স্ট্র্যান্ড থাকে, কিন্তু ডিএনএতে দুইটা স্ট্র্যান্ড থাকে, যেটা স্থিতিশীল। কিন্তু আরএনএতে একটা স্ট্র্যান্ড থাকার জন্য এটা স্থিতিশীল না, যেহেতু এটা পেয়ার আপ করে না। স্বাভাবিকভাবে যদি দুইটা বন্ড থাকে তাহলে ওই পেয়ারটা অবশ্যই বা ওই স্ট্র্যান্ডটা স্ট্রং হয় বেশি। তো এখানে যেহেতু একটা, তাই এটা স্ট্রং না। এখন এই আরএনএ কিভাবে সেকেন্ডারি স্ট্রাকচারের মাধ্যমে পেয়ার আপ করে সেটাই দেখব। ওরা কি করে, এই আরএনএ নিজেদের মধ্যে ফোল্ড হয়ে নিজেদের মধ্যে একটা 2D স্ট্র্যান্ড তৈরি করে আর কি। 2D স্ট্র্যান্ড বা 2D স্ট্রাকচার তৈরি করে, ওইটাকেই বলা হচ্ছে আরএনএ সেকেন্ডারি স্ট্রাকচার। এখন আমরা জানি যে আরএনএ পেয়ার আপ করে এর সাথে ইউ, অ্যাডেনিনের সাথে ইউরাসিল, সাইটোসিনের সাথে গুয়ানিন, আর গুয়ানিনের সাথে আবার ইউরাসিল। এইভাবে পেয়ার আপ হয়। তো আমরা এটা মাথায় রেখে করব। এখন আমাদের একটা সিকোয়েন্স দেয়া থাকবে, এটা হচ্ছে আরএনএ স্ট্র্যান্ডের একটা সিকোয়েন্স। প্রথমে আমরা কি করব, এভাবে হচ্ছে যে কয়েকটা সিকোয়েন্স আছে এভাবে ঘর টেনে নিব। তো আমার এখানে 21টা আসছে লেটার, তো আমি এখানে 21টা এই বরাবর টেনে নিয়ে আসছি এবং নিচেও 21টা টেনে নিয়ে আসছে। এরপরে একইভাবে এখানে ওই সিকোয়েন্সটা লিখবো এবং পাশাপাশি এই পাশেও লিখবো সিকোয়েন্সটা। এখন আমরা কি করব, এই আরএনএ সেকেন্ডারি স্ট্রাকচারটা বের করার জন্য লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্সটা নিব। তো লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স বলতে যে এইটুকু পার্টটুকু নিব। এই জন্য আমরা এই কর্নার বরাবর অংশটুকু দাগ টেনে আলাদা করে নিব, যাতে করে উপরের অংশটুকু বাদ দিয়ে আমরা নিচের অংশটুকু নিতে পারি। তাতে করে আমাদের আরও বেশি ইজি হয়ে যায় স্ট্রাকচারটা বের করা। তো আমি প্রথমে আলাদা করে নিচ্ছি, একদম কর্নার বরাবর দাগ দেবো। এটার জন্য পেন্সিল স্কেলের দরকার নাই। ওকে, এখন আমরা যেহেতু কী নিব, লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্সটুকু নিব, মানে লোয়ার মানে নিচেরটুকু, আর উপরেরটুকু হচ্ছে বাদ করে দেবো। উপরটুকু নিয়ে আমার কোনো কাজ নেই, শুধু নিচেরটুকু নিব। তাহলে এখানে প্রথমে আমরা দেখব যে বলছিলাম প্রথমে পেয়ার আপ করে এ ইউ সি জি আর জি ইউ এভাবে। তো এখন হচ্ছে সি এর সাথে এই পাশে কেউ নাই, এই ঘরটা যেহেতু ক্রস দেওয়া, তো সি এর সাথে কেউ হবে না। এখন এর সাথে ইউ, এর সাথে ইউ, এর সাথে সি আসছে, এখানে সি ম্যাচ করতেছে না, এ ম্যাচ করবে না। এখন ইউ এর সাথে এ আসছে, তাহলে আমরা যেখানে ম্যাচ করবে বন্ড সেখানে আমরা 1 দিয়ে দিব। তো ইউ এর সাথে যেহেতু এ ম্যাচ করে, তো আমি এখানে 1 দিব। আবার ইউ এর সাথে এ ম্যাচ করতেছে 1, সেমভাবে নিচেও ইউ আসছে, সো 1 1। আর এই পাশে আরেকটা ঘর আসছে, কিন্তু এই ঘরটাতে আছে ইউ, তো ইউ আর ইউ তো ম্যাচ করবে না, তো এখানে আমি কিছু দিব না। সেমভাবে এর সাথে ম্যাচ করলো 1। পরে যে নতুন ঘরগুলো আসবে ওগুলো কিন্তু চেক করে দেখতে হবে যে কোনোটা ম্যাচ করে কিনা। পরে 3টা ঘর আসছে যেটাতে 3টাতেই ইউ আসছে, তো এটা ম্যাচ করতেছে না। সি এর সাথে জি, সি এর সাথে জি কে আসছে, এখানে সি এর সাথে জি নাই, তো তার মানে এখানে কোনটাই হবে না, সি এর ঘরটা ফাঁকা থেকে যাবে। ইউ এর সাথে জি অথবা এ, ইউ এর সাথে এ 2টা আসছে, এরপরে ইউ ইউ, তারপরে সি, তারপরে আর নাই। জি এর সাথে সি আর ইউ, জি এর সাথে সি, ফার্স্ট ঘরে সি, আর জি এর সাথে ইউ, 1 2 3 4টা ইউ, আবার জি এর সাথে সি ইউ। ওকে, এই পাশে আর নাই। এরপরে এর সাথে ইউ, এর সাথে ইউ, এখানে 1 2 3 4 পরপর 4টা ইউ, এর সাথে ইউ, তারপরে এর সাথে সি যাবে না, কিন্তু ইউ যাবে, ইউ আসছে। আর এখানে নতুন ঘরে জি আসছে, যেটা যায় না। এরপরে এর সাথে সেমভাবে 2 3 4 5 এই ঘরে জি এবং এ আসছে, যেটা ম্যাচ হয় না। তারপরে এর সাথে 1 2 3 4, ইউ এর সাথে আবার দেখব যে জি কিংবা এ আছে কি না। তো ইউ এর সাথে এ, এখানে 1 হবে। ইউ এর সাথে এ আর ইউ ম্যাচ হয় না, সি ম্যাচ হয় না, ইউ ম্যাচ হবে না। ইউ এর সাথে
জি আছে, এই যে এই ঘরে জি আছে, ম্যাচ হলো ইউ এর সাথে। এই যে পরপর যে ফাঁকা ঘরগুলো আসছে সেখানে কিন্তু এ আছে, এই যে বরাবর 4টা ঘর এ আছে, আমাদের 4টা ঘরই পাবো। তাহলে প্রথমে জি গেল, তারপরে এ, পরের ঘরে ইউ ছিল যেটা ক্রস করে গেছে, তো এটা আর ধরবো না। তাহলে ইউ ইউ আসছে পরের ঘরগুলোতে, তো আমি 1 1 বসাই দিব। সি এর সাথে জি, সি এর সাথে জি কি আছে এখানে? হ্যাঁ, যে একটা ঘরে জি, সি এর সাথে একটা ঘরে জি, এই যে জি, আর কোনো ঘরে জি নাই। এরপরে এর সাথে ইউ, এর সাথে ইউ, এরপরে সি ম্যাচ হয় না, ইউ ম্যাচ হলো 1 অ্যান্ড জি ম্যাচ হবে না। আর এই ঘরে একটা ইউ, এখানে একটা ইউ, এই তো। সি এর সাথে জি শুধুমাত্র এই ঘরে, এবং এরপর আর কোনো জি নাই, তো সি এর এই একটাই হবে। এখন আমরা দেখব যে সবচেয়ে লংগেস্ট স্ট্রিং কোনটা। তো যদি প্রথম দেখাতে মনে হচ্ছে যে এই স্ট্রিংটা মানে অনেক বেশি লংগেস্ট হতে পারে, তো এটা আমি যেটা লংগেস্ট মনে হবে সেটা আমি টান দিব, কর্নার বরাবর অবশ্যই। তো আমার এখানে স্ট্রিংয়ের লেন্থ কত আসছে? 1 2 3 4 5 6 7। এরপরটা যদি দেখি এটা হবে না, কারণ এটা কর্নারে নাই। এরপরে এটার সাথেও কর্নার দিয়ে যাচ্ছে না। আর এখান থেকে একটু দেখি, মনে হচ্ছে দেখে যে এটা লংগেস্ট এই পার্টের মধ্যে। তো এটার স্ট্রিং সাইজ হচ্ছে 1 2 3 4 5 6। তো লংগেস্ট যে স্ট্রিংটা, মানে আমি যতগুলো স্ট্রিং সম্ভব বড় সেটা আমি টানবো। প্রথমত দেখলাম যে একটা 7 আসছে এবং একটা 6 আসছে, যেটা লংগেস্ট হবে সেটাই নিব। তো আমি হচ্ছে এইটাকে বলা হয় স্টেম। তো আমি এই যেটা 7 আসছে মান, সেই স্টেমটা নিব। এখন এই স্টেমটার আমি মানটা কীভাবে নির্ণয় করব, যে এটা কততম ঘরে আসছে, কততম ঘর থেকে কততম ঘরে। তো এটার জন্য যেটা করব সেটা হচ্ছে প্রথমে এখান থেকে আমি 0 ধরে নেব। 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই যে এটা কি 15তম ঘরে এক্স, এখানে ওয়াই যদি ওয়াই বরাবর দেখি তাহলে 15 পর্যন্ত আসছে। 15, তো 15-এ গিয়ে এই 1টা আমি পেয়েছি। আবার যদি এক্স বরাবর দেখি তাহলে হচ্ছে 0 1, তার মানে হচ্ছে 1-এ আমি পেয়েছি এটা। এই যে এই বরাবর আমি দেখব, কাউন্ট করবো 0 1 থেকে, এই বরাবরও 0 1 থেকে কাউন্ট করবো। তো ওয়াই বরাবর যদি আমি দেখি তাহলে 15 ঘর পর্যন্ত এসে দেখলাম এই 1টা পাওয়া গেছে, যে এটা থেকে লংগেস্ট স্টেমটা শুরু। আবার এক্স বরাবর যদি আমি দেখি তাহলে 0 1, এই যে 0 1, এই 1তম ঘর থেকে আমি লংগেস্ট স্টেমটা শুরু হয়েছে সেটা দেখতে পাচ্ছি। তাহলে আমি স্টেমের মান কীভাবে নিব? স্টেমের প্রথমে লেন্থ আসছে 7। এখন এটা বোঝার সুবিধার জন্য লেখা যেতে পারে যে স্টেমের ব্র্যাকেট দিয়ে যে অ্যাক্সিস কত ছিল। এক্স ওয়াই যদি ধরি তাহলে এক্স বরাবর ছিল 1 আর ওয়াই বরাবর ছিল 15। এখন আমি তাহলে যে পেয়ার আপ করবো সেটা এই লংগেস্ট স্টেম নিয়ে করব। এই যে 6 আসছে এটা নিয়ে আমি করব না। যদি 2টা আসতো 7 তাহলে আমি 2টা স্টেম নিয়ে করতাম। যে এই 2টার মান ছিল 7, সেই 2টার স্টেম নিয়ে করতাম। এখন এখানে আমরা স্টেম পেয়েছিলাম 7, যেটা লংগেস্ট ছিল, আর 6 যেটা ছিল সেটা আমরা নিব না, কারণ 7 যেহেতু লংগেস্ট আছে। যদি 7 দুইটাই থাকতো তাহলে আমরা 2টা স্টেম নিয়ে কাজ করতাম। এখন এইটা থেকে এই স্টেম থেকে আমি এই স্টেমের কীভাবে পেয়ার আপ করব। তো আমরা এখানে এক্সেসে দেখছিলাম যে এখানে এক্স বরাবর 1 আর ওয়াই বরাবর 15 থেকে ওই স্টেমটা শুরু। আমরা এখন বন্ডিং করার সময় এক্স ইকুয়াল টু 1 থেকে কিন্তু শুরু করব। কীভাবে শুরু করবো একটু দেখি। যেহেতু এখানে এই যে 0 1, তো 1 থেকে যেহেতু এই স্টেমটা শুরু, তাহলে আমি বন্ডিংয়ের
শুরুটা করব এই 1 থেকে, 0 1 1তম ঘর থেকে। তো এখানে আমাদের স্টেম সংখ্যা ছিল 7টা, তার মানে 7টা লেটার অপর 7টা লেটারের সাথে পেয়ার আপ করবো। তো এখানে আমি বসাইতে 1 2 3 4 5 6, আর এখানে হচ্ছে 7 অপর। তারপরে এই 7টার পরে আর এরা কাদের সাথে বন্ড আপ করবে, আরও 7টা লেটারের সাথে। এখন আমাকে এই পাশ থেকে সেটা দেখতে হবে যে কাদের সাথে বন্ড করবে। এখন সি এর সাথে কে যায়, সি এর সাথে জি যায়, সি এর সাথে ইউ যাবে না, এই জন্য আমি ইউতে বসাচ্ছি না। সি এর সাথে জি যায়, তো সি এর সাথে জি বসাচ্ছি। ইউ এর সাথে এ, অপর 3টে ইউ এর সাথে পরপর 3টে এ আসছে, এবং পরবর্তীতে যে এ আর এ আসছে তাদের সাথে এই পাশে 2টা ইউ যাবে। তার মানে এরা সবাই এই পাশের সবগুলো এই পাশের সবগুলোর সাথে বন্ড আপ করবে। যেটা এখানে যদি এমন হতো যে ইউএস পরে আর একটা হচ্ছে ইউ আসছে, তাহলে ওই ইউ তো সি এর সাথে যেত না, তাহলে সেই ইউটা ফাঁকা থেকে তারপরে লেটার থেকে আমরা খোঁজা শুরু করতাম যে সিটা কোন জায়গা থেকে ম্যাচ করে, সেখান থেকে আমি এই পাশের ব্র্যাকেটগুলো বসানো শুরু করব। এখন আমরা এই স্টেমটা কিভাবে লিখব। প্রথমে যেটা ফাঁকা ছিল সেটা আমি লিখে দিই, ইউটা ফাঁকা ছিল, তো ইউ আমি লিখলাম এখানে। ইউ এর পরে এখানে ছিল সি ইউ 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 4টা ইউ, আর এই পাশে হচ্ছে 2টা এ, তো আমি এই পাশে সেটাই লিখে দেব। একটা ইউ ছিল, তারপরে 4টা ইউ, তারপরে 2টা এ ছিল, এবং পরবর্তীতে যে সিটা একা বসেছিল সেই সিটা আমি লিখে দিব, কিন্তু এটা কিন্তু পেয়ার আপ করবে না, এটা সিঙ্গেল বসে যাবে। এই জন্য যাতে আমার এলোমেলো না হয়েছে, এই জন্য আমি এই পাশে বসেছি, যাতে আমার পেয়ার আপ করার যে কোনো সন্দেহ না হয় যে এই পাশে আসলে আমি ভুল করে কোনো পেয়ার আপে চিহ্ন দিয়ে দিলাম। এরপরে আমার সি এর সাথে এই পাশে ছিল জি, 4টা এ এবং 2টা ইউ, আমি এটা এখানে বসাই দেবো। সি এর সাথে জি প্রথমে এখানে বসাই, তারপরে 4টা এ, এরপরে 2টা ইউ। এরপরে যারা ছিল, যারা পেয়ার আপ করে নাই, তাদেরকেও আমি ওই ইউ এর পাশে বসাই দিব, যেমনভাবে এখানে এর পাশে সি বসাই দিয়েছিলাম। এখানে ইউ ইউ সি এ সি, এবং যেহেতু এই কয়েকটা লেটার বন্ড আপ করছে বা পেয়ার আপ করছে, তো আমি এখানে ডট ডট দিয়ে দেব। এটাই হচ্ছে আমাদের আরএনএর সেকেন্ডারি স্ট্রাকচার বা প্রোটিন সেকেন্ডারি স্ট্রাকচার। যেটা পেয়ার আপ করে সেটা এখানে থেকে যাবে, আর যেগুলো পেয়ার আপ করছে সেগুলোর মাঝে এইভাবে ডাবল বন্ড হবে।